রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম, সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। এমন ন্যাকামো না করলেও তো পারো, তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার। আমার স্ত্রী তখন বলল, তুমি তো জানো আমি তোমার বুকে মাথা না রাখা পর্যন্ত ঘুমাতে পারি না। তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তোমার বুকেই মাথা রেখে ঘুমাবো। রেগে গিয়ে বললাম, তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো, রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমাতে পারে? মন খারাপ করে আমার স্ত্রী বলল, আমি তো শুধু রাতের বেলায় বুকে ঘুমাই, আর তো কখনো জ্বালাতন করি না। আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। এই কথাটা বলেই আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো। হাজারবার বলার পরেও, এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাবটা আমি কোনোদিন পরিবর্তন করতে পারিনি। আপনারা নিশ্চয় ভাবছেন, আমার স্ত্রী আমার বুকের উপর ঘুমালে আমি কেন এত বিরক্ত হই। আসলে ওকে আমার এখন ভালো লাগে না। আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে, কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না। মিতা আমার স্ত্রীর নাম। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে কণিকার সাথে তেমন কথা বলতে পারি না। ঘুমাতে এলে আমাকে ধরে রাখে। গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে। মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম, হয়তো জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম। ওর কিছু কষ্ট কমবে এই জন্য নয়, বরং এত সময় কম্বলের বাইরে রাখা হাতটা নিমেষেই গরম হবে সেই আশায়। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপর ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাত থেকেই অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিল না। ওকে বুকের উপর থেকে সরাতে গিয়ে খেয়াল করলাম আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু মিতার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল ওর অবস্থা এখন বেশিই খারাপ, এখনই আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না, তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে চলে আসলাম। অফিসে এসে কণিকার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। কণিকা আমার অফিসের কলিগ। ওর হাসি মাখা মুখটা যে কোনো পুরুষকেই নিজের কাছে টানতে বাধ্য করবে। তাই আমিও ওর কাছে চলে এসেছি। সারাদিন বেশ ভালোই কাটলো। সন্ধ্যাবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না, আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই। মিতা রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত, তারপর নিজের হাতে খাইয়ে দিত। কণিকার সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম, তোমার আমাকে খাইয়ে দিতে হবে না, নাকি বিষ মিশিয়ে এভাবে খাওয়াতে আসো আমাকে। এরপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি। রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো। আজ মিতা নেই, তাই কেউ কিছু বানিয়ে রাখেনি। খাটে গিয়ে শুয়ে কণিকার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। সারাদিন মিতার কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে নাকি ও আর নেই? না না, আমি এসব ভাবছি কেন? আর ও মারা গেলেই তো আমার আর কণিকার জন্য ভালো হয়, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না। সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না। আর মনে বলে উঠলাম, মিতা, আজকে রাতে না খাইয়ে রাখবে নাকি? তুমি আসলেই কোনো কাজের না। দুপুরে টিফিনটাও দাওনি আজ। হঠাৎই খেয়াল আসলো মিতা তো হাসপাতালে ভর্তি। মেয়েটার আর কোনো খোঁজ কেন নিলাম না? সকালে একবার যেতে হবে হাসপাতালে, দেখি কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না, কিছুতেই ঘুম আসছে না। আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে? হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসে না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যত বাড়ছে মিতার কথা তত বেশি মনে পড়ছে, সাথে ক্ষুধাটাও বেড়ে চলেছে। কিছু সময় এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আছে কিনা দেখতে গেলাম। গিয়ে দেখলাম 2টা চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা, সাথে ভাতও আছে। খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম। হঠাৎ মনে পড়ল মিতা কাল রাতে খায়নি। আমি ওকে 4টা মাছ রান্না করতে দেখেছিলাম, ভালোই হয়েছে, এখন আমি খেতে পারবো। কিন্তু গলা দিয়ে নামছে না। আগে চিংড়ি মাছ রান্না হলে মিতা আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকতো, মানে তাকে খাইয়ে দিতে হবে। চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার ছিল। খাবারগুলো রেখে ঘরে চলে এলাম। হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপর এসে শুয়ে পড়েছে, কিন্তু না, কেউ নেই। মিতাকে খুব দেখতে ইচ্ছে করছিল। ফোনটা বের করলাম, কিন্তু এতে মিতার কোনো ছবি নেই। কণিকা সব ডিলিট করে দিয়েছিল। কিছু ভালো লাগছে না, তাই বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দিবে না। কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম। ডাক্তারকে বললাম সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা। ডাক্তার বলল ওনার অবস্থা খুব খারাপ, শরীর কোনো রেসপন্স করছে না, স্যালাইনও টানতে পারছে না শরীর। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। বললাম তাহলে তাড়াতাড়ি আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। ডাক্তার বলল এখন আইসিইউতে কোনো সিট খালি নেই, আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে।
ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে। শহরে আর কোনো ভালো হাসপাতাল নেই, বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে। বাড়ি ফিরে এলাম, কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে পড়তে থাকলো। কণিকার জন্মদিনে আমার কাছে টাকা ছিল না, অনেক চিন্তায় ছিলাম। তখন মিতা ওর গলার চেন আর নগদ 10,000 টাকা দিয়ে বলেছিল, আমার কাছে এত টাকা নেই, তোমার তো 20,000 টাকার দরকার, এতে হয়তো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম, ও মুচকি হেসে বলেছিল, তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক, আমার এগুলো লাগবে না, তুমি নিয়ে নাও। চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি, কণিকাকে দিয়ে দিয়েছিলাম। চোখের কোণে মনে হলো পানি জমা হচ্ছে। আজ অনেকদিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্তের কথা মনে পড়ছে। আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভিতর? মিতা আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল, তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম? অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরতো। একদিন ওকে বললাম, ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো, কিন্তু আমাকে এত বিরক্ত করো না। সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না। শুধু রাতে আমার বুকে ঘুমানোটাই পরিবর্তন করতে পারেনি, ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসে না। আমিও একসময় ওকে বলতাম, তুমি আমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না। আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যা বলতাম না। রাত 3টা বেজে গেল, এখন আমি ঘুমাতে পারিনি। সকাল হতে হাসপাতালে চলে গেলাম। আজকে মিতাকে আইসিইউতে রাখবো, এখানে না হলে অন্য কোথাও। মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। আমার করা সব কাজের জন্য মাপ চাইবো, আর কষ্ট দিব না ওকে। হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে। না, এটা মিতা হতে পারে না। মিতা আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না, আমাকে ছাড়াও থাকতে পারে না। মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। মিতার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ওকে জড়িয়ে ধরেছিলাম মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তাহলে আজ থেকে কি করে থাকবে? জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি। গায়ের উপর একটা বস্তা না থাকলে কি আর ঘুম আসে? কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দিবে? কে আমাকে এতটা আগলে রাখবে? আমি তোমাকে আর কষ্ট দিব না। এই দেখো, আমি তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, আমি আর কথার খেলাপ করব না। তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম? ভাতও খেতে পারিনি। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে না? এবার আর বলবো না তুমি আমাকে বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও, বলো না প্লিজ। আমার খুব ক্ষুধা লেগেছে, কাল রাতে আমি খাইনি জানো। তোমার কলিজাটা না খেয়ে আছে, আর তুমি নিশ্চিন্তে কি করে ঘুমিয়ে আছো। আগে যেমন প্রতি রাতে আমার বুকে ওর চোখের পানিতে ভিজে যেত, আমি যেমন কিছু বলতাম না, ওর চোখ মুছে দিতাম না, আজ আমার চোখের পানিতে ওর বুক ভিজে যাচ্ছে, কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যিই কি আমি আর ওকে ফিরে পাবো না? বাস্তবতা আর কল্পনা নিয়ে গল্পটা লেখা হয়েছে। দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না। যদি গল্পটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।